Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। বিসিবিতে আয়োজিত হয়েছে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির 25 বছর। প্রথম টেস্টে ক্রিকেটাররা এক হয়েছেন, কেক কেটেছেন, ফিরে গেছেন পুরনো দিনে। তবুও সে সময়কার বোর্ড সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে কোনো আয়োজন দেখা যায়নি। বর্তমান সভাপতি ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বলছেন, ক্রিকেটারদের আয়োজন বলেই ছিলেন না তারা। অমূল্য এক ছবি, বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির 25 বছর। রজত জয়ন্তী উপলক্ষে বিসিবির আয়োজন, প্রথম টেস্টের ক্রিকেটারদের এক হওয়া, কেক কাটা। কেউ কি ভেবেছিলেন 25 বছর বাদে তারা সবাই আবার এক ফ্রেমে বন্দী হবেন? বাংলাদেশের লাখলে সুখে আমরা 25 বছরের ভিতরে কিন্তু কেউ দেখা যায় এখান থেকে দুনিয়াতে যায়নি, এটি সবচেয়ে বড়। তা আলহামদুলিল্লাহ এইভাবে যদি চলতে থাকে আর এরকম মিলন মেলা যদি করে, এবং বিসিবিকে আমি ধন্যবাদ দিচ্ছি যে এত সুন্দর একটা আয়োজন করেছেন। খুব কিন ছিলাম যে টেস্ট ম্যাচে সিলেক্ট হয়েছি, ইনঅগারাল টেস্টে সুযোগ পাবো কিনা। আনফর্চুনেটলি আমি প্রথমে কাছে ছিলাম না, এতে আমার কোনো দুঃখ নেই। যারা যোগ্য তারাই সুযোগ পেয়েছে, খেলেছে। আমি সবচেয়ে বেশি গর্বিত হয়েছি যখন বুলবুল টেস্ট অভিষেকে সেঞ্চুরিটা করেছিল এবং দুর্জয় এখানে নেই, 7 উইকেট পেয়েছিল। বৃহস্পতিবার বিকেল 4টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয় এই আয়োজন। প্রথম টেস্টের ক্রিকেটার, কোচ, ম্যানেজার, নির্বাচক এবং ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালকরা উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও। একে একে সেই দিনের ক্রিকেটারদের বিশেষ ব্লেজার পরিয়ে দেন ক্রীড়া উপদেষ্টা। এত বছর পর মিলিত হয়ে ক্রিকেটারদের মুখে ঝরল মজার স্মৃতি। ওয়াটার ইউজ যখন বোলিং করতে আসলো, বিদ্যুৎকে আমি বললাম বিদ্যুৎ দেখে খেলো, বিদ্যুৎ তখন আমার বলে আরে যা বেটা চিন্তা করিস। ঠিক আছে, আমি নিজেকে বলতে পারবো যে আমি একজন টেস্ট ক্রিকেটার, এই পরিচয়টা আমি দিতে পারবো। আমার স্ট্যাটাস এখন আমি একজন টেস্ট ক্রিকেটার, সেটা নিয়ে আজ ওভারজয়েড, খুব খুশি ছিলাম। আর পুরো টেস্ট ম্যাচটা আসলে খুব এক্সাইটমেন্ট লেগে গেছে। এই আয়োজনে উপস্থিত ছিলেন না প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, ছিলেন না তখনকার বোর্ড সভাপতি সাবের হোসেন চৌধুরী আর সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হকও। যাদের জন্য টেস্ট স্বীকৃতি প্রাপ্তি, তারা হয়তো নানা বাস্তবতায় এদিন আসতে পারেননি, কিন্তু দু একজন ক্রিকেটারের মুখে তাদের নাম শোনা গেলেও বিসিবি সভাপতি কিংবা আয়োজকদের কারো মুখে শোনা যায়নি তাদের নাম। কিন্তু ইতিহাস তো মুছে ফেলা যায় না। আয়োজনের এই অপূর্ণতার সাথে টেস্টের রজত জয়ন্তীতে ঝরেছে সাদা পোশাকটাকে পরিসংখ্যান দিয়ে রঙিন করতে না পারার আক্ষেপ। না, এটা কোনো ইচ্ছাকৃত কিছু না, যেহেতু আমরা আমাদের ছোট পরিসরে এবং টার্গেট করেছিলাম যারা খেলেছে তাদের। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে শ্রীলঙ্কা বাংলাদেশ টেস্ট সিরিজের খবর। কলম্বো টেস্টে বড় লিডের পথে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন শেষে তাদের লিড 43 রানের। প্রথম ইনিংসে পাথম নিশানকার সেঞ্চুরিতে 2 উইকেটে 290 রান করে দিন শেষ করেছে লঙ্কানরা। 247 রান করতে বাংলাদেশ যখন সব উইকেট হারায়, সেই রান স্বাগতিকরা টপকে যায় কেবল 1 উইকেট হারিয়ে। কলম্বো টেস্টের প্রথম দিনটা ছিল ব্যাটারদের আসা যাওয়ার মিছিল, আর দ্বিতীয় দিনটা যেন শুধুই বোলারদের অসহায়ত্ব। সব মিলে 2 দিনের গল টেস্টের উল্টোপিঠ দেখে ফেলেছে নাজমুল শান্তর দল। দ্বিতীয় দিনের শুরুতে 27 রান যোগ করতেই 247 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় 2 লঙ্কান ওপেনার। 88 রানের প্রথম উইকেট জুটি যেন নিভিয়ে দেয় বাংলাদেশের আশার আলো। তাইজুলের শিকার হয়ে লাহিরু উদানা ফিরলেও দীনেশ চান্দিমালকে সঙ্গী করে ঠায় দাঁড়িয়ে থাকেন পাথম নিসাঙ্কা। তাইজুল, মিরাজ, নাহিদ রানা, এবাদত, নাইম হাসানরা 2 প্রান্ত বল করে গেলেও দেখা মিলছিল না কাঙ্ক্ষিত উইকেটের। এর মাঝে 50 তুলে নেন নিসাঙ্কা। সময় গড়িয়েছে, বাংলাদেশের কোনো বোলারই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি নিসাঙ্কা চান্দিমালের সামনে। এক প্রান্তে দুর্দান্ত ব্যাটিংয়ে নামের পাশে 50 যোগ করেন চান্দিমাল। ঘড়ির কাঁটা যেমন অবিরাম ছুটেছে, তেমনি সচল ছিল লঙ্কানদের রানের চাকাও। সেই পথে গলের পর কলম্বোতেও সেঞ্চুরি তুলে নেন নিসাঙ্কা। যদিও সেঞ্চুরির পথে দিনের শেষ অংশে নাইমের বল রিভার্স সুইপ করতে গিয়ে 93 রানে ফেরেন চান্দিমাল। দিন শেষে নিসাঙ্কার অপরাজিত 146 রানে 2 উইকেটে 290 রান সংগ্রহ করে লঙ্কানরা। দ্বিতীয় দিন শেষে 43 রানে এগিয়ে আছে স্বাগতিকরা। ব্যাটারদের পর শ্রীলঙ্কার সামনে অসহায় বাংলাদেশের বোলাররা। এবাদত, রানাদের সামনে যেন রান পাহাড়ের চূড়া গড়ছে লঙ্কান ব্যাটাররা। সেশন যত গড়াবে, সময় যত যাবে, ততই এই কলম্বো টেস্ট থেকে ছিটকে যাবে টাইগাররা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, কলম্বো,
শ্রীলঙ্কা। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে 400 রানের লিড রাখতে চায় শ্রীলঙ্কা। লক্ষ্য এখন স্কোরবোর্ডে বড় সংগ্রহের, বললেন কুশাল মেন্ডেস। এদিকে ব্যাকফুটে থাকার পেছনে প্রথম দিনের ব্যাটিংকে দায়ী করছেন ফিল সিমন্স। দ্বিতীয় দিনে উইকেট ব্যাটারদের পক্ষে ছিল, তাই বেগ পেতে হয়েছে বাংলাদেশের বোলারদের, মনে করেন টাইগার হেড কোচ। কলম্বো টেস্টের প্রথম দিনের পর দ্বিতীয় দিনটাও শ্রীলঙ্কার কোনো সেশনে আধিপত্য দেখাতে পারেনি বাংলাদেশ। তাই তো এমন ব্যাটিং সহায়ক উইকেটে কেন অসহায়ত্ব শান্ত লিটনদের, প্রশ্ন উঠল হেড কোচের সামনে। প্রথম দিনের উইকেটের চেয়ে দ্বিতীয় দিনের উইকেট ব্যাটিং এর জন্য ভালো বলছেন ফিল সিমন্স। আমরা প্রথম দিনে ভালো ব্যাটিং করতে পারিনি, তাই এজন্যই এখন পিছিয়ে। দুই একটা ভালো জুটি হলে ভালো অবস্থানে থাকতাম। প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনের উইকেট ছিল ব্যাটিং এর জন্য ভালো, ওরা ভালো ব্যাটিংও করেছে। আবারও নতুন বলে উইকেট নিতে ব্যর্থ পেসাররা। নাহিদ রানার সাথে লম্বা সময় পর ফেরা এবাদতও ছুড়ে দিতে পারেননি লঙ্কানদের জন্য চ্যালেঞ্জ। সেই ব্যর্থতাও মানছেন টাইগার হেড কোচ। নতুন বলে উইকেট আদায় করতে পারেনি দ্বিতীয় দিনে, এটা অবশ্যই ব্যর্থতা। তবে উইকেট বোলারদের জন্য কঠিন ছিল। সব মিলে আমাদের বোলারদের জন্য একটা বাজে দিন গেছে। লঙ্কানদের হাতে এখনো 8 উইকেট, 43 রানের লিডও আছে ঝুলিতে। বাংলাদেশের সামনে যে চোখ রাঙাচ্ছে রানের পাহাড়। প্রথম ইনিংসে কোথায় থামবে লঙ্কানরা? আমরা অবশ্যই চাইবো যত বড় স্কোর করা যায়। 400 রানের লিড নিতে চাই এবং পরবর্তীতে বাংলাদেশের উপর একটা চাপ তৈরি করতে পারবে বোলাররা। কলম্বো টেস্টের দ্বিতীয় দিন শেষে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। লঙ্কানদের ব্যাটিং যত লম্বা হবে ততই যে বাংলাদেশকে চোখ রাঙাবে পরাজয়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। সুখ ও নীল দেখতে দুজন একই রকম, খেলেন বাংলাদেশ জাতীয় হকি দলে। এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া দুই বোনের স্বপ্নও এক, বাংলাদেশের হয়ে হকি বিশ্বকাপ খেলার। ভালো খেলায় তাদের নিয়ে ভীষণ আশাবাদী বিকেএসপি মহাপরিচালক। অথচ এই দুই শিক্ষার্থী বিকেএসপিতে এসেছিলেন ক্রিকেটের ট্রায়াল দিতে। সাভার থেকে মাহফুজুর রহমান নিপুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে মেহেদি নাইমের রিপোর্ট। আকাশ পানে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গোরে, অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো। আপনার নাম কি? নীলাদ্রি বড়ুয়া নীল, হিমাদ্রি বড়ুয়া সুখ। সবাইকে মানে একদম অবাক করে দেই কে কোনটা, এমনকি ম্যাডামরাও চিনতে পারে না। নীল আর সুখ দুই যমজ বোন। সুখ গোলকিপার, নীল ডিফেন্ডার। খেলার পাশাপাশি দুইজনই ভালো গান করেন। জাতীয় নারী হকি দলের সদস্য তারা। সাভারের বিকেএসপিতে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। একদিন হয়েছে কি, ম্যাডাম আমি সকালে লেট করে নেমেছি, ম্যাডাম ভেবেছে কি ও কলেজে গিয়ে আবার ওকে বলছে ও ঘড়ি পড়েছিল, আমিও ঘড়ি পড়েছিলাম। ম্যাডাম আমার মিলাচ্ছিল যে আমিও ঘড়ি পড়েছি কিনা। ম্যাডাম ওকে ধরেই শাস্তি দেওয়া শুরু করে দিয়েছিল। 30 জন কল করছিল, ওখানে সুখ 29-এ ছিল, আমি 30-এ ছিলাম। তারপর পরবর্তীতে হচ্ছে 15 জন মেয়ে নেয়, সেটাই হকির প্রথম মেয়ে নেওয়া ছিল, হকির প্রথম ব্যাচ। তারপর হচ্ছে 20 সালে আমরা ভর্তি হই, ওর নাম 9 আসে, আমার নাম 10-এ। তারপর হচ্ছে তখন থেকে আমাদের পথ চলা শুরু। ক্রিকেটের ট্রায়াল দিতে বিকেএসপিতে এসেছিলেন, কিন্তু সৃষ্টিকর্তা লিখে রেখেছিলেন যে ভিন্ন কিছু। হকি কোচের নজরে আসার পর সেই যে শুরু। বয়সভিত্তিক দলে এর আগে 2 বার বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পর এবারের মিশন আগামী বছর এইচএফ কাপ হকি। আমার বাবারও খুব শখ, স্যারেরও খুব শখ যেন একটা ওয়ার্ল্ড কাপ আমরা খেলতে পারি সবাই একসাথে। যখন বাইরে যাইতাম আব্বুকে সবাই বলা বলি করতো যে কেন খেলাচ্ছ, সবাই বলতো। কিন্তু যখন আমরা খেলেছি তখন আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আবার ওদেরকে খেলার জন্য পরীক্ষা দিয়েছে ওরা বিকেএসপিতে। চট্টগ্রামের এই দুই কন্যাই এসএসসিতে পেয়েছেন জিপিএ 5। শিখরে উঠতে দুই বোন এখনো শিখছেন। দুইজন দেখতে একই রকম হওয়ায় সতীর্থ কিংবা কোচ প্রায়ই হন বিভ্রান্ত। ড্রেস যখন পরা থাকে, গোলকিপার প্যাড ট্যাড পরা থাকে, তখন বোঝা যায় যে ও সুখ। তো এইরকম বিভ্রান্তিতে এখনো আছি। প্রথম ওদের চিনতে পারতাম না, মানে একই রকম তো সব কিছু, তাই চেহারা, বডি, হাইট গুলাই ফেলতাম, একজনের কথা আর একজনকে বলে দিতাম। বিকেএসপির মহাপরিচালক সুখ ও নীলের মতো মেধাবীদের সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। নিজেরাও ভালো খেলে এবং চেষ্টা করে টিমটাকে সবসময় উচ্ছল এবং সবসময় প্রাণবন্ত রাখার জন্য। দে আর ভেরি গুড প্লেয়ার্স অফ বিকেএসপি।
দুই বোন একসাথে থাকলে নাকি কোনো অশুভ শক্তি পথ রোধ করতে পারে না। নীল আর সুখদের হাত ধরেই হকিতে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস। সুখ ও নীলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ক্রিকেটারদের নামে খাবারের সব আইটেম আছে, কিংবদন্তি সব ক্রিকেটারদের অটোগ্রাফ। কলম্বোর ক্রিকেট ক্লাব ক্যাফে যেন কিংবদন্তিদের মিলন মেলা, যার পেছনের কারিগর এক অস্ট্রেলিয়ান দম্পতি। আছে বাংলাদেশের পতাকা সহ জাতীয় স্টেডিয়ামের নাম। কলম্বো থেকে সেই ক্যাফের গল্প জানবো হাসান আল মারুফের প্রতিবেদনে। সিংহলীজ স্পোর্টস ক্লাব থেকে প্রায় 2.5 কিলোমিটার অদূরে এই ক্রিকেট ক্লাব ক্যাফে। দ্বিতল ভবনটিতে ঢুকে যেদিকে চোখ যাবে ধরা দেবে ক্রিকেটের কোনো না কোনো ঐতিহাসিক মুহূর্ত। সচরাচর আমরা স্পোর্টস ক্যাফে বলতে বুঝি যেখানে বসে স্ক্রিনে খেলা দেখা যায়, কিন্তু এমন এক ক্রিকেট ক্যাফে আছে যেখানে আসলে আপনি হারিয়ে যাবেন ক্রিকেটের রাজ্যে। আপনার মনে হতে পারে আপনি এসেছেন ক্রিকেট গ্যালারি কিংবা কোনো ক্রিকেট জাদুঘরে। ঢাকার মতো এই ক্যাফেতেও আছে 0 পয়েন্ট, যেখানে বসানো বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামের দূরত্ব নির্দেশিকা। চোখে আটকাবে বড় ফলকে লেখা বাংলাদেশের বর্তমান জাতীয় স্টেডিয়ামের নামও। করিডোর পেরিয়ে ভেতরে ঢুকতেই মনে হলো এ যেন ক্রিকেটের কোনো মিলন মেলা। শেন ওয়ার্ন, ব্র্যাডম্যান, ডেনিস লিলি, সচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, মুরালীধরন, সাঙ্গাকারা, জয়াবর্ধনে সহ ক্রিকেট ইতিহাসের সব কিংবদন্তি তারকার অটোগ্রাফ সম্বলিত ব্যাট, বল কিংবা জার্সি সাজিয়ে রাখা দেয়ালে দেয়ালে। নিচতলার দুটো কক্ষের পুরোটাই ঘুরে দেখলাম। কোন কোন তারকা ক্রিকেটারের ছাপ নিয়ে এখানে, সেটাই যেন খুঁজে পাওয়া দুষ্কর। সিঁড়ি বেয়ে উঠলাম দ্বিতীয় তলায়। এখানেও দেয়ালের প্রতিটা ভাগেই আছে কোনো না কোনো ক্রিকেটারের স্বাক্ষরিত জার্সি কিংবা ব্যাট বল। যদিও বিশেষ নজর কাড়বে কিংবদন্তি তারকা শেন ওয়ার্ন। এই ক্রিকেট ক্যাফের মতোই ভিন্নধর্মী ক্রিকেট ক্যাফের মেনু কার্ডও, যেখানে চোখ বুলালেই আপনার চোখে ভেসে উঠবে কিংবদন্তি সব ক্রিকেটারের ছবি। তার কারণ ক্রিকেটারদের নাম দিয়েই তৈরি করা হয়েছে সবগুলো মেনু। সাঙ্গাকারা সিফুড থেকে সচিন সসেজ, জয়াসুরিয়া ট্রিপল সেঞ্চুরি কিংবা ওয়ার্নের উইকেট টেকিং নাচোস, সব ক্রিকেটারের নামেই সব খাবারের নাম। 1996 সালে জেমস এবং গ্যাব্রি নামের এক অস্ট্রেলিয়ান দম্পতি এই ক্যাফেটি তৈরি করেন। শুট করতে করতে ক্যামেরার সামনে পেয়ে গেলাম সেই গ্যাব্রিকেও। শোনালেন এই ক্যাফে খোলার গল্প, জানালেন ইচ্ছে আছে বাংলাদেশেও এর শাখা খোলার। উপমহাদেশে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ ক্রিকেট পাগল জাতি। আমরাও ক্রিকেটের ভক্ত। শ্রীলঙ্কার ক্রিকেট আমেজে আর এই ধরনের ক্যাফের শূন্যস্থান দেখেই প্রথমে আমরা শুরু করি এটি। বাংলাদেশেও ভবিষ্যতে এই শাখা দেওয়ার পরিকল্পনা আছে। ক্যাফের আরেকটা ভাগে ঠিক বারের ওপরেই আছে আরেক কক্ষ, সেখানেই ঝুলছে বাংলাদেশের পতাকাও। বলার অপেক্ষা রাখে না এই কক্ষটিও সাজানো ক্রিকেট আর ক্রিকেটারের স্মারকে। কলম্বোর এই ক্রিকেট ক্লাব ক্যাফে গল্প বলে ক্রিকেটারের, যে গল্পের লেখক ক্রিকেট পাগল দুই অস্ট্রেলিয়ান। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। বাংলাদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতা ডাবল হর্স নকআউট 001 শুক্রবার ইন্টারন্যাশনাল মুয়ে থাই কম্পিটিশনের প্রথম আসর বসছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে। একদিন আগে যারা অফিসিয়াল প্রেস মিটে ছিলেন 4 দেশের ফাইটার ও আয়োজকরা। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, কিরগিজস্তান 4 দেশের 34 জন মুয়ে থাই ফাইটার অংশ নেবে 17টি বাউটে। খেলাটি বাংলাদেশে নতুন হলেও ইউরোপে বেশ জনপ্রিয়। দর্শকরা টিকেটফায়ার.লাইভ ওয়েবসাইট থেকে টিকিট কিনে খেলা দেখতে পারবেন। 9 ঘন্টার জমজমাট এই টুর্নামেন্টে খেলা ছাড়াও থাকবে নানা আয়োজন। পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে যমুনা গ্রুপ। নাও ইজ দ্য টাইম যে বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম দরকার, যেখানে যত আমাদের বাংলাদেশের ট্যালেন্ট আছে, মুই থাই বলেন, কারাতি বলেন, জুডো বলেন, একটা প্ল্যাটফর্ম দরকার যেটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড স্টেজে আমরা দেখাতে পারি। তখন দেখবে এই প্ল্যাটফর্ম, যখন আমাদের যত স্টার আছে এখন, ওরা দেখে চিন্তা করবে যে আমরা মুই থাই মার্শাল আর্টস যেটাই হোক একটা ক্যারিয়ার প্যাথ হওয়ার জন্য। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আই ওয়ান্ট টু ওপেন দিস প্ল্যাটফর্ম।
এবারের সময় হলো একটি স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। AFC নারী এশিয়ান কাপ বাছাই পর্বের খবর। মিয়ানমারে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। ইয়াঙ্গুনের ট্রেনিং ফিল্ডে সকালে অনুশীলন সম্পন্ন করে পিটার বাটলার শিষ্যরা। যদিও বৃষ্টির কারণে বৈরী আবহাওয়ায় প্রস্তুতি নিতে হয়েছে মনিকা নীলোফারদের। এর আগে বুধবার মিয়ানমার পৌঁছায় লাল সবুজদের প্রতিনিধিরা। প্রথম দিনে হালকা জিম সেশনে নিজেদের ঝালিয়ে নেয় আফিদা খন্দকারের দল। 29 জুন প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন, 2 জুলাই প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, শেষ ম্যাচে 5 জুলাই প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। খেলাগুলো হবে ইয়ানগুনে। মিয়ানমারের সঙ্গে হবে কঠিন লড়াই। বাকি 2 ম্যাচ জয়ে আশাবাদী হেড কোচ। গ্রুপ চ্যাম্পিয়ন হলেই আগামী বছর অস্ট্রেলিয়ায় এশিয়া কাপ খেলার সুযোগ পাবে বাংলার জয়িতারা। মিয়ানমারে আসার পরে প্রথম ট্রেনিং সেশন ছিল মাঠে, তো সবাই খুবই মনোযোগ দিয়ে আমরা প্র্যাকটিস করেছি। কোচ যেভাবে আমাদেরকে দেখাচ্ছে এভাবেই করতেছি। সবাই মোটামুটি ফুরফুরে মেজাজে আমরা ভালোই ট্রেনিং করছি। প্রচুর বৃষ্টি, তো এই বৃষ্টির মধ্যে আর কি ট্রেনিং আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে আমরা এটা মাঠে প্রপারলি করেছি। আর আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে, ভালো আছে। ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ উঠে 256 কোটি টাকা নিশ্চিত করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। 2টি ড্র, 1টি জয় ও শেষ 16 নিশ্চিত করেই এই অর্থ পুরস্কার পেয়েছে তারা। টাকার এই অঙ্ক আরও বাড়ানোর সুযোগ আছে মেজর লিগ সকারের দলটির সামনে। সেক্ষেত্রে তাদের পাড়ি দিতে হবে UCL জয়ী PSG বাধা। ট্রফি ও প্রাইজ মানি যে কোনো টুর্নামেন্টে থাকে আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কোনো কোনো ক্ষেত্রে ট্রফি ছাপিয়ে প্রাইজ মানি হয় সংবাদের শিরোনাম। এই যেমন ভিন্ন এক দৃষ্টান্ত স্থাপন করেছে এবারের ফিফা ক্লাব বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশগ্রহণের পাশাপাশি ম্যাচ জেতা কিংবা ড্র করার জন্য দলগুলো পাচ্ছে আলাদা অর্থ পুরস্কার। চ্যাম্পিয়ন কিংবা খুব বেশি দূরে যেতে না পারলেও এবারে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো বাড়িতে নিয়ে যেতে পারবে বিপুল পরিমাণ অর্থ পুরস্কার। লিওনেল মেসির ইন্টার মায়ামি শেষ 16তে উঠতেই নিশ্চিত করেছে $2 কোটি 10 লাখ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 256 কোটি টাকারও বেশি। এই অর্থের $90,55,000 বা 116 কোটি টাকা এসেছে কেবল অংশগ্রহণ ফি বাবদ, যা মেজর লিগ সকারের অংশগ্রহণকারী দলগুলোর জন্য আগে থেকেই বরাদ্দ ছিল। গ্রুপ পর্বে আল আহলি ও পালমেইরাসের বিপক্ষে ড্রয়ের জন্য $10 লাখ বা 12 কোটি টাকা করে অর্থ পুরস্কার পায় মায়ামি। পোর্তোর বিপক্ষে জয়ের জন্য 24 কোটি টাকা পেয়েছে তারা। আর রাউন্ড অফ 16-এ গিয়ে তারা আয় করেছে আরও 91 কোটি টাকা। টাকার এই অঙ্ক আরও বাড়ানোর সুযোগ আছে ইন্টার মায়ামির সামনে। সেই ক্ষেত্রে অবশ্য তাদের কোয়ালিফাই করতে হবে সুপার 8-এ, যেখানে মেজর লিগ সকারের দলটিকে পাড়ি দিতে হবে ইউরোপের সেরা দল PSG বাধা। কাজটা ঠিকঠাক করতে পারলেই মায়ামির অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে আরও 160 কোটি টাকা। মেসিদের সামনে হাতছানি দিচ্ছে লোভনীয় অর্থ পুরস্কার। সব বাধা পেরিয়ে ফরাসি এই ক্লাবটির বিপক্ষে দারুণ কিছু করতে পারে কিনা মায়ামি, সেটি এখন দেখার বিষয়। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর অধ্যায় যেন শেষ হইয়াও হইল না শেষ। বিভিন্ন গণমাধ্যমের খবর, রিয়াদের ক্লাবটির সঙ্গে আরও 2 বছরের চুক্তি করতে যাচ্ছেন CR7। অথচ কিছুদিন আগেই দ্য চ্যাপ্টার ইজ ওভার লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন তিনি। তখনই ধরে নেওয়া হয় 3 বছরের চুক্তি শেষে আল নাসর ছাড়ছেন রোনালদো। গুঞ্জন উঠেছিল চলতি ক্লাব বিশ্বকাপেও অন্য কোনো ক্লাবের হয়ে খেলতে পারেন CR7, তবে শেষ পর্যন্ত তেমন কিছু দেখা যায়নি। এর মাঝে পর্তুগালকে নেশনস লিগ শিরোপা জিতিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন খবর, আরও 1 বছরের জন্য রিয়াদের ক্লাবটিতেই থাকছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। আল নাসরের হয়ে সবশেষ মৌসুমে 41 ম্যাচে 35 গোল করেছেন এই পর্তুগিজ তারকা। সব মিলিয়ে ক্লাবটির জার্সিতে 111 ম্যাচ করেছেন, 99 গোল। ক্লাব বিশ্বকাপে সালজবুর্গের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে সুখবর পেল রিয়াল মাদ্রিদ। অসুস্থতা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। জ্বরের কারণে রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতেই পারেননি এই ফরওয়ার্ড। হাসপাতালেও ভর্তি থাকতে হয়েছে তাকে। পরে ছাড়া পেলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় দ্বিতীয় ম্যাচেও খেলা হয়নি তার। এদিকে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে শুক্রবার বাংলাদেশ সময় সকাল 7টায় সালজবুর্গের মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচে বদলি হিসেবে কিছু সময়ের জন্য কিলিয়ান এমবাপ্পেকে খেলাতে পারেন কোচ। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।